সুপ্রিয় দর্শক, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ক্ষেত্রে যে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন উদ্ভাবনা, সেগুলো সম্পর্কিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি। আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। ফসল যদি আমরা উৎপাদন করতে যাই, তাহলে সে ফসলে পোকামাকড়ের উপদ্রব এটি কিন্তু একটি সাধারণ ঘটনা। আবার এই পোকামাকড় দমনের জন্য কীটনাশক প্রয়োগ সেটিও কিন্তু আমরা করে আসছি অনেক দিন থেকে। কিন্তু পোকা দমন করতে গিয়ে এমন কীটনাশক আমরা ব্যবহার করছি অনেক সময়ই যেটি মানুষের শরীরের জন্য নিরাপদ না। আর যে সমস্ত নিয়ম কানুনগুলো আমাদের মানা উচিত, সে নিয়ম কানুনগুলো কিন্তু আমরা মানছি না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এন্টোমোলজি ডিপার্টমেন্ট তারা কিন্তু গবেষণাগারের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখার চেষ্টা করছে কীটনাশকের অবশেষগুলো কিভাবে আমাদের সমাজে প্রবেশ করছে, আমাদের খাদ্যে চেইনে প্রবেশ করছে এবং কিভাবে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং এক্ষেত্রে করণীয় কী আছে সেটিও কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন। একই সাথে নতুন নতুন পোকামাকড় কিভাবে আমাদের গাছপালায় প্রবেশ করছে, আমাদের সবজিতে প্রবেশ করছে এবং সেগুলো দমনের জন্য কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় সেটি নিয়েও তারা গবেষণা করছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের যে গবেষণাগার ভিত্তিক যে কার্যক্রমটি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন আমরা দেখে নিই তাদের কার্যক্রম, শুনে নিই তাদের অভিজ্ঞতার কথা। আমি ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এবং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করতে চাই আমাদের এই ল্যাবরেটরিটি একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ল্যাবরেটরি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন প্রকারের ফল মূল, শাক সবজি, মাছ, মাংস ইত্যাদি খাদ্যদ্রব্য রপ্তানি করে থাকি। যে সমস্ত দেশে আমরা রপ্তানি করে থাকি তারা প্রায়শই জানতে চান যে আমাদের উৎপাদিত ফলমূল শাকসবজিতে বালাইনাশকের অবশিষ্টাংশ আছে কি না, অথবা থাকলে এই সমস্ত অবশিষ্টাংশের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার বা সর্বোচ্চ সহনীয় মাত্রার নিচে থাকে কি না। সেটার জন্যই আমাদের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য আমাদের এই ল্যাবে এসে থাকে এবং আমরা সেগুলোকে পরীক্ষা করে থাকি। আমরা আজকে যে কাজটি দেখতেছেন, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি পেস্টিসাইড ব্যবহৃত হয় যশোর অঞ্চলে। যশোর থেকে আমরা বিভিন্ন প্রকারের সবজি, যেমন আমরা সিম, বেগুন, ফুলকপি, করলা, বাঁধাকপি, এই সমস্ত বিভিন্ন প্রকারের সবজি আমরা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ কামাল হোসেন সেগুলোকে চপিং করতেছেন। তো আমরা আমাদের যে বিভিন্ন বৎসরের, আমাদের বিগত কয়েক বছরের যদি আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা যে সমস্ত সবজি পরীক্ষা করেছি বা যে সমস্ত ফল পরীক্ষা করেছি সেগুলোর ফলাফল যদি আপনাদেরকে একটু বলি বা দেশবাসীকে যদি জানাতে চাই, সেটি হলো আমরা দেখেছি যে গড়ে আমাদের বিভিন্ন প্রকার শাক সবজিতে আমাদের 20 থেকে 30% নমুনাতে বালাইনাশকের অবশিষ্টাংশ বা বালাইনাশকের উপস্থিতি আমরা পেয়েছি। তবে আমাদের সর্বোচ্চ গ্রহণযোগ্য যে মাত্রা, আমরা যেটাকে MRL বলি, ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, এর উপরে ছিল 10 থেকে 12% নমুনাতে। এবং ফলের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে আমাদের অবস্থানটি একটু ভালো। আমরা দেখেছি ফলের ক্ষেত্রে 8 থেকে 10% নমুনাতে আমরা বালাইনাশকের উপস্থিতি পেয়েছি। তবে গ্রহণযোগ্য সর্বোচ্চ সহনীয় মাত্রা বা MRL-এর উপরে ছিল মাত্র 3 থেকে 4% নমুনাতে। কিন্তু কিছু কিছু সবজিতে আমরা যদি বলি, যেগুলো আমরা আমাদের প্রতিনিয়ত আমরা ভক্ষণ করে থাকি, যেমন বেগুন, ফুলকপি, করলা, বরবটি, এই সমস্ত সবজির মধ্যে আমরা কিছু কিছু নমুনাতে আমরা এমন পরীক্ষার রেজাল্ট পেয়েছি যেগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকির কারণ, এবং সেটার জন্য আমাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমি যদি দুই একটি বলি, যেমন করলাতে আমরা এই বছর আমরা যে নমুনা রেজাল্ট পেয়েছি সেটি হলো করলার নমুনাতে আমাদের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে, একটি পেস্টিসাইডের নাম যদি বলি ক্লোরবারিফস, আমাদের গ্রহণযোগ্য যে মাত্রা সেই মাত্রার চেয়ে 200 গুণ বেশি ছিল।
আমরা যদি বরবটির কথা বলি তো সেখানে আমাদের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 70 গুণ বেশি ছিল। এবং এই যে ক্লোরোপাইরিফস যে পেস্টিসাইডটি এটি বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সেটিকে ব্যান করা হয়েছে। কারণ হলো এটি ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী এবং বাচ্চাদের যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ব্যাহত হচ্ছে, বর্তমানে বাংলাদেশে এটি কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এই নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের যে ব্যাঘাত ঘটে এই ক্লোরোপাইরিফস এটার জন্য দায়ী। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি যে পেস্টিসাইডটি আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রকার ফলমূল শাকসবজিতে সেটি হলো ক্লোরোপাইরিফস। এজন্যই আমাদেরকে আসলে যে সমস্ত এমন পেস্টিসাইড ব্যবহার করা দরকার যে সমস্ত পেস্টিসাইডের মধ্যে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। তো সেটার জন্যই আমাদেরকে এই পেস্টিসাইডের ঝুঁকি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এক নাম্বার হলো আমাদেরকে জৈবনাশকের ব্যবহার বাড়াইতে হবে, বায়োরেশনাল বেস্ট পেস্ট ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে সমস্ত পেস্টিসাইডের সাইড ইফেক্ট কম, অর্থাৎ আমাদের আনলাইকলি টু প্রেজেন্ট একুট হ্যাজার্ড, অর্থাৎ একুট হ্যাজার্ডের সম্ভাবনা নাই বললেই চলে, অথবা লেস হ্যাজার্ডাস, এই সমস্ত পেস্টিসাইডগুলোকে আমাদের বেশি বেশি পপুলারাইজ করা দরকার এবং আমাদের গবেষণার আওতায় আনা দরকার। আমি আফরোজা বেগম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কীটতত্ত্ব বিভাগে কর্মরত আছি। আমি এখানে কাজ করছি শুটকি মাছ নিয়ে। অতীতে আমরা শুটকি মাছে বিভিন্ন ধরনের অর্গানোক্লোরিন পেস্টিসাইড যেমন ডিডিটি, এলডিন, ডায়ালডিন পেতাম, কিন্তু ইদানিং আমরা দেখা যাচ্ছে সবজি এবং ফলমূল পেস্টকে দমন করার জন্য যেসব পেস্টিসাইড ইউজ করা হয় সেগুলোই এখন ইদানিং আমাদের শুটকি মাছের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা প্রতি বছর দেখা যাচ্ছে 10 থেকে 12% পেস্টিসাইড রেসিডিউ পেয়ে যাচ্ছি এমআরএল-এর উপরে শুটকি মাছ থেকে, যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবং আমরা এমআরএল-এর নিচেও বিভিন্ন পেস্টিসাইড রেসিডিউ পেয়ে যাচ্ছি বিভিন্ন শুটকি মাছে, সেগুলো হচ্ছে 30 থেকে 40%। এই বিষয়টা নিয়ে আমরা আরও কাজ করব এবং এই বিষয় থেকে যেসব তথ্যাদি আমরা পাবো সেটা মানুষের মাঝে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তারা সবাই সচেতন হন। আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখানে আমরা মার্কেট থেকে যেসব শাকসবজি ফলমূল থাকে সেটা কালেক্ট করে নিয়ে এসে এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা টেস্ট করে দেখি যে আমরা এখানে আসলে পেস্টিসাইড পাচ্ছি কি না। যেমন এখানে আমি দেখছি যে এখানে এটা একটা বড়োয়ের গিয়ে বড়োয়ের স্যাম্পল, সেখানে পেস্টিসাইড আছে কিনা সেটা নিয়ে আমি এখানে কাজ করার চেষ্টা করছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের কীটতত্ত্ব বিভাগে প্রায় 50 জন কীটতত্ত্ববিদ সারা বাংলাদেশে কাজ করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতিকর পোকার হাত থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের জন্য প্রযুক্তি উদ্ভাবন করা। এবং আমাদের মূল গবেষণা কার্যক্রম কিন্তু দুটি ভাগে বিভক্ত। এক হচ্ছে আমাদের ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের বিপরীতে আমরা কৃষকদের জন্য জৈব বালানাশক ভিত্তিক পরিবেশসম্মত দমন ব্যবস্থাপনা উদ্ভাবনের জন্য আমরা কাজ করছি। পাশাপাশি মাঠ পর্যায়ে যে রাসায়নিক কীটনাশকের ব্যাপক অপব্যবহার হচ্ছে বাজারজাতকৃত ফসলে, সবজিতে,
ফলমূলে কীটনাশকের অবশিষ্টাংশ আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য কিন্তু আমাদের কীটতত্ত্ব বিভাগের যে পেস্টিসাইড অ্যানালিটিক্যাল ল্যাব, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাক্রিডিটেড ল্যাব, সেই ল্যাবের মাধ্যমে কিন্তু কীটনাশকের অবশিষ্টাংশ নিরূপণের জন্য কিন্তু আমরা গবেষণা করে যাচ্ছি। এই যে আমাদের জৈব বালাইনাশক ল্যাব, সেই ল্যাবের মধ্যে মূলত আমরা বিভিন্ন উপকারী পোকামাকড়, ফসলের ক্ষতিকারক পোকামাকড়ের চেয়ে কিন্তু উপকারী পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি। বিশ্বব্যাপী কিন্তু এখন ক্ষতিকর পোকা দমনে উপকারী পোকামাকড়ের ব্যবহার গুরুত্ব পাচ্ছে। এই ল্যাবের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য উপকারী পোকামাকড় কীভাবে ব্যাপক ভিত্তিক উৎপাদন করা যায় এবং সেগুলি কৃষক পর্যায়ে যেন কৃষকরাই উৎপাদন করতে পারে, সেই প্রযুক্তি কিন্তু আমরা উদ্ভাবন করছি। আপনারা জানেন এই যে ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এগুলি কিন্তু আজকে মাঠ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে এবং এই সমস্ত উপাদান, রাসায়নিক কীটনাশকের যে উপাদান, সেগুলিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয়, অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে রাসায়নিক কীটনাশকের ব্যাপক অপব্যবহার, জলবায়ু পরিবর্তন, আমাদের কোয়ারেন্টাইন ব্যবস্থার দুর্বলতা ইত্যাদি কারণে কিন্তু বাংলাদেশের কৃষিতে এখন নতুন নতুন ক্ষতিকারক পোকামাকড়ের আবির্ভাব দেখা যাচ্ছে। যেমন ফল আর্মিয়াম, এটি ভুট্টা ফসলে মারাত্মক ক্ষতি করছে, সেটি কিন্তু আমাদের 2018 সালের আগে এই দেশে ছিল না। নারিকেলের সাদামাছি 2019 সালের আগে আমাদের দেশে ছিল না। এই সমস্ত ইনভেসিভ পেস্ট কিন্তু আমাদের দেশে আক্রমণ করছে এবং নতুন নতুন ইনভেসিভ পেস্টের আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছি। এই নতুন উদ্ভূত ক্ষতিকারক পোকামাকড় সমূহকে আমরা এখানে শনাক্ত করতেছি। পাশাপাশি এগুলির জন্য আমাদের দমন ব্যবস্থা উদ্ভাবনের জন্য আমরা মাঠে এবং গবেষণাগারে আমাদের গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের প্রচেষ্টায়, আমাদের বিজ্ঞানীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের কৃষকদের পরিবেশসম্মত প্রযুক্তি উদ্ভাবন করতে পারবো, যার মাধ্যমে আমাদের অর্জিত হবে নিরাপদ খাদ্য। সবাইকে ধন্যবাদ। ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে উপকারী পোকামাকড়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানীবৃন্দ এই সকল উপকারী পোকামাকড়ের ব্যাপক ভিত্তিক উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের গবেষণাগারে ডিম নষ্টকারী পরজীবী পোকা এবং কীড়া নষ্টকারী পরজীবী পোকা এবং একটি শিকারী উপকারী মাকড় এর ব্যাপক ভিত্তিক উৎপাদন অব্যাহত রয়েছে এবং মাঠে প্রয়োগের মাধ্যমে এদের কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন সম্প্রতি উদ্ভূত নারকেলের সাদামাছি একটি বিধ্বংসী পোকা, যার জন্য নারকেল আজ ধ্বংসের মুখে। এই নারকেলের সাদামাছি পোকা দমনের জন্য জৈব বালাইনাশক বলেন আর রাসায়নিক কীটনাশক বলেন, কিন্তু অত লম্বা গাছে স্প্রে করা কঠিন, প্রায় অসম্ভব। সেই জন্য এই সাদামাছি দমনের জন্য জৈবিক দমন ব্যবস্থাপনাই একমাত্র কার্যকরী উপায় হতে পারে। সেই লক্ষ্যে আমরা এই সাদামাছির বাচ্চা পোকা তথা নিমফকে প্যারাসিটাইজেশনের মাধ্যমে জৈবিক এজেন্ট ব্যবহার করে কিভাবে এই সাদামাছিকে দমন করা যায় সেই লক্ষ্যে আমরা এর যে কার্যকরী একটি নিমফাল প্যারাসিটোয়েট রয়েছে এনকার্সিয়া গর্ডালুপি, সেটার মাস রিয়ারিং কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি আমরা অচিরেই এই এনকার্সিয়া গর্ডালুপির মাস রিয়ারিং করে কৃষকদের হাতে তুলে দিতে পারবো। ধন্যবাদ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের পোকামাকড়ের ঘর বসতি যেটাকে আমরা বলছি কীটতত্ত্ব মিউজিয়াম, সেই মিউজিয়ামে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এটি একটি কীটতত্ত্ব বিভাগের অন্যতম একটি ছোট্ট স্থাপনা, একটি ছোট্ট ঘর, কিন্তু এখানে যা রয়েছে সেটি অনন্য। এখানে আমরা দেখতে পারবো শাকসবজি, ফল এবং অন্যান্য যে উপকারী পোকামাকড় আছে সেগুলির এখানে আমরা বিভিন্ন রকমের স্যাম্পল রেখেছি। এই স্যাম্পলগুলো দেখে আমরা যেটা করি সাধারণত হলো যে আমাদের ছাত্রছাত্রীরা আসে, আমাদের কৃষকরা আসে এবং তারা এখান থেকে জানতে পারে যে বেগুনের পোকামাকড়, শাকসবজি এবং অন্যান্য যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেয়ারা এবং এইসব পোকামাকড় কীভাবে আক্রমণ করে এবং আক্রমণের নমুনা কীরকম সেটি তারা স্বচক্ষে দেখতে পারে এবং এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং এই শিক্ষা গ্রহণটি তারা তাদের ব্যক্তিগত জীবনে এবং তারা যখন মাঠে যখন কাজ করে এটি দেখে তারা জানতে পারে যে এটি এই পোকার আক্রমণে এভাবে এটি হয়েছে আর কি, যেটি তাদের জন্য একটি বড় উপকারী হিসাবে কাজে লাগে। এবং আমরা মনে করি যে এই জাদুঘরের মাধ্যমে, এই পোকামাকড়ের জাদুঘর থেকে অনেকের এখান থেকে শিক্ষা গ্রহণ করার অনেক সুযোগ রয়েছে। মাঠের গবেষণা বা ল্যাবরেটরির গবেষণা, সব গবেষণার কিন্তু একটা ফলাফল থাকে এবং বিজ্ঞানীরা নিয়ত চেষ্টা করে কিন্তু এ সমস্ত ক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবন করেন, জ্ঞান উদ্ভাবন করেন, কিন্তু সেখানে তো পড়ে থাকলে হবে না। এ সমস্ত জ্ঞান উদ্ভাবিত হওয়ার পর, প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার পর মাঠ পর্যায়ে যদি সেগুলো সঠিকভাবে কাজে না লাগে তাহলে নিশ্চয়ই আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো না। আমাদের উচিত হবে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণার মাধ্যমে যে সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবন করলেন এবং আমাদের কাছে উপহার হিসেবে দিলেন, আমরা সেগুলোকে যেন মাঠে নিয়ে যাই এবং সেগুলোকে যেন জনপ্রিয় করি এবং তার মধ্য দিয়ে আমরা যেন নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। নিরাপদ খাদ্য ছাড়া জীবনও বাঁচবে না, নিরাপদ খাদ্য ছাড়া পৃথিবীও বাঁচবে না। তবে চলুন সকলেই আমরা একত্রিত হয়ে এই লক্ষ্যে কাজ করি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।